সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার কথা শোনার জন্য। যখন এই ভিডিওটি রেকর্ড করছি ইতিমধ্যেই বাংলাদেশে পৌঁছে গিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছর পরে তিনি দেশে পৌঁছালেন এমন এক সময়ে যার কিছুদিন পরই একটি নির্বাচন হতে যাচ্ছে এবং তিনি যে সময় দেশ ছেড়েছিলেন তার কিছুদিন পরই আসলে একটি নির্বাচন ছিল, তবে দুইটি পরিস্থিতি একেবারেই ভিন্ন। সে সময়কার সরকার তাকে দেশ থেকে ছেড়ে যেতে বাধ্য করেছিল, আর এখনকার সরকার তাকে দেশে আসার জন্য সুযোগ করে দিয়েছে। এক পরিবর্তিত পরিস্থিতিতে তার এই আগমন অনেকটা আজ ঈদ মদিনার ঘরে ঘরে কলরবের মতো বিএনপির নেতাকর্মীদের কাছে। তারা সবাই উচ্ছ্বসিত এবং তাকে দেখার জন্য এবং তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আমার মনে হয় লক্ষ লক্ষ কর্মী ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন এবং এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চাইছেন। কিন্তু গত 5ই আগস্টে আওয়ামী লীগের পতনের পরে বাংলাদেশের যে পরিস্থিতি, এই মুহূর্তের যে পরিস্থিতি, এটি কিন্তু অনেকটাই নাজুক অবস্থায় রয়েছে। গতকাল রাতেও ঢাকার মগবাজারে ফ্লাইওভারের উপর থেকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেখানে একজন ব্যক্তি নিহত হয়েছে। এবং কয়েকদিন আগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি গুলিতে আহত হয়েছিলেন, পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছেন। তো এমনই একটি পরিস্থিতিতে যখন তিনি দেশে ফিরলেন, তার নিরাপত্তা নিয়েও কিন্তু ব্যাপক উদ্বিগ্ন রয়েছে বিএনপির নেতাকর্মীরা। এবং সামনে যেহেতু একটি নির্বাচন এবং রাজনীতিতে বাংলাদেশে একটা চরম সংকটময় পরিস্থিতি আমি বলবো যে যাচ্ছে, এবং অনেকেই ধারণা করছেন যে যদি তারেক রহমান বাংলাদেশে ফেরার পরে যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে বিএনপি জয়লাভ করবে এবং এই যে দীর্ঘদিন পরে তার দেশে ফেরা এবং এর মধ্যে যে তার দলের নেতাকর্মীরা যেভাবে চাঙ্গা হবে, এবং ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যেহেতু আওয়ামী লীগ মাঠে নেই, সেক্ষেত্রে বিএনপিরই কিন্তু নির্বাচনে জয়ের একটা সমূহ সম্ভাবনা রয়েছে। এবং আমি বলবো যে সমূহ নয়, অনেকটা প্রায় শতভাগ সম্ভাবনা রয়েছে। তো সেই নির্বাচনে জয়ী হওয়ার পরে তারেক রহমান স্বভাবতই প্রধানমন্ত্রীর আসন দখল করবেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই বিএনপির নেতাকর্মীরা কিন্তু তেমনটাই জানিয়ে দিয়েছেন। তো আমাদের একটু ফিরে যেতে হবে বাংলাদেশের এখনকার পরিস্থিতি, যেটা তারেক রহমানের সামনে তিনি দেশে আসার পরে বিএনপি যেভাবে ভাবছে যে দেশ পরিবর্তন হয়ে যাবে এবং বাংলাদেশ একেবারেই সব কিছু আমূল পরিবর্তন হয়ে যাবে এবং তিনি দেশকে একটা ভিন্ন মাত্রায় ভিন্ন উচ্চতায় নিয়ে যেতে পারবেন। আসলেই কি তেমনটা তিনি পারবেন? বাংলাদেশি হিসেবে আমরা সেটা অবশ্যই আশা করি যে তারেক রহমান বা বিএনপি ক্ষমতায় এসে দেশের অবস্থা, এখনকার যে পরিস্থিতি, সেটা অন্তত উন্নত হবে। বিশেষ করে একটি নির্বাচিত সরকার আসলে এখন যে সমস্ত মব সন্ত্রাস এবং যে কোনো ধরনের যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে, এগুলির কোনো ঘটনারই কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এই ব্যবস্থার অন্তত একটা পরিবর্তন হবে, কারণ একটা নির্বাচিত সরকার, তাকে জনগণের কাছে এক ধরনের জবাবদিহি করতে হয় এবং অন্তত 5 বছর পরে আবার আরও একটা নির্বাচনে তাদের এই আমলনামাগুলি মানুষের হাতে হাতে থাকবে। সেটার কথা চিন্তা করে হলেও দেশে একটা শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করবে বলেই একটা ধারণা করা হচ্ছে। কিন্তু যেই সময়ে বিএনপি 2001 থেকে 2006 সালে যে ক্ষমতায় ছিল, সেই সময়ে আমাদেরকে একটু ফিরে যেতে হবে। সেই সময় বড় পদপদবিতে ছিলেন না তারেক রহমান, কিন্তু তারপরও তার নেতৃত্বে একটা হাওয়া ভবন তৈরি ছিল বলে ছিল, এবং সেই হাওয়া ভবনকে একটা ক্ষমতার দ্বিতীয় কেন্দ্র হিসেবে সবাই কিন্তু বিবেচনা করত। আমরাও দেখেছি যে হয়তো তারেক রহমান অনেক কিছুর সাথে জড়িত না থাকলেও তার নাম ব্যবহার করে তার নাম ভাঙিয়ে অনেকেই অনেক ব্যবসা বাণিজ্য জায়গা জমি দখলের মতো কাজগুলি কিন্তু করেছিল। সবচেয়ে বড় কথা, সেই সময় এমন কিছু ঘটনা ঘটেছিল যেই ঘটনাগুলির ফলে এই বিএনপির যে রাজনীতি এবং আন্তর্জাতিক পরিসরে যে বিএনপির ভাবমূর্তি, সেগুলি কিন্তু অনেকটাই ক্ষুণ্ণ হয়েছিল এবং বন্ধুহীন হয়ে পড়েছিল বিএনপির সাথে বরাবরই চীনের একটা ভালো সুসম্পর্ক ছিল, কিন্তু সেই সময়ে যখন বিএনপি ক্ষমতা আসলো, চীন যে এক চীন নীতিতে বিশ্বাস করে, সেখানে তাইওয়ানে কোনো ধরনের সরকারি কোনো কনসুলার বা কাউন্সিল গঠনের একটা চীনের একটা প্রধানতম বাধা রয়েছে। কিন্তু বিএনপি সেই ক্ষমতায় থাকার সময় তাইওয়ানে একটি ইকোনমিক কাউন্সিল গঠন করা হয়েছিল, বাংলাদেশের পক্ষ থেকে ইকোনমিক কাউন্সিল খোলা হয়েছিল এবং তাইওয়ানের সাথে ব্যবসা বাণিজ্য বেশ বেড়ে গিয়েছিল। বিশেষ করে তাইওয়ানের কাছ থেকে ইলেকট্রনিক পণ্য আনার একটা ব্যবসা বাণিজ্য এই তারেক রহমানের উদ্যোগে শুরু হয়েছিল, যেটাতে চীন ব্যাপকভাবে নাখোশ হয়েছিল। অন্যদিকে বিএনপি ক্ষমতা আসার পরপরই ভারতের পক্ষ থেকে, ভারত যেহেতু অনেক দূরদর্শী সম্পূর্ণ রাষ্ট্র, তারা যেহেতু জানে যে এই সরকার বা বিএনপির একটা বড় ক্ষমতার কেন্দ্র হচ্ছে তারেক রহমানের হাতে এবং ভবিষ্যতে তারেক রহমানই এই দলের প্রধান হবেন,
সুতরাং ভারত চেয়েছিল যে তারেক রহমানের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখতে, এবং তারেক রহমানকে কিন্তু ভারত আমন্ত্রণ জানিয়েছিল তাদের দেশে, এবং তারেক রহমান বেশ কিছুদিন ভারত ভ্রমণও করেছিলেন, এবং তার সাথে একটা নিবিড় যোগাযোগের চেষ্টা ছিল ভারতের। কিন্তু তার এই ভ্রমণের পরপরই কিন্তু বাংলাদেশের 10 ট্রাক অস্ত্রের একটা চালান ধরা পড়েছিল, যেটা আনা হয়েছিল ভারতের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য, এবং যেটা নিয়ে ভারতকে যে একটা বিচ্ছিন্ন করে দেওয়ার প্রচেষ্টা, এবং সেখানে বাংলাদেশকে ব্যবহার করে ভারতের যে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির যে নেতারা এখানে ছিল এবং তাদের জন্য অস্ত্র আনা হয়েছিল, এই বিষয়টা কিন্তু এরপরে পরিষ্কার হয়ে যায়। এবং সেটি আরও পরিষ্কার হলো গত কয়েকদিন আগে, যখন এনসিপি এই ভারত বিরোধিতার এই রাজনীতি এবং মাঠে ভারতের বিরুদ্ধে নানান ধরনের কথাবার্তা প্রোপাগান্ডা ছড়ালো, তখন কিন্তু তারা বলল যে ভারতের যে 7 সিস্টার্স রয়েছে, ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে 7টি রাজ্য রয়েছে, সেটি ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এবং তারা বলছিল যে প্রয়োজনে যে লুৎফুজ্জামান বাবর, অর্থাৎ বিএনপি ক্ষমতার থাকার সময়ে যে বিএনপির যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, প্রতিমন্ত্রী ছিল লুৎফুজ্জামান বাবর, তারা বলছিল যে লুৎফুজ্জামান বাবরের সেই নীতি প্রয়োজনে গ্রহণ করা হবে, অর্থাৎ লুৎফুজ্জামান বাবর এই 10 ট্রাক অস্ত্র আনা হয়েছিল এবং এই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে বাংলাদেশকে ব্যবহার করে অস্ত্র দেওয়া হয়েছিল এবং তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল। আপনাদের মনে থাকার কথা যে সেই সময়ে কিন্তু 2 ট্রাক গুলি ধরা পড়েছিল, এরপুরের সীমান্তে 2 ট্রাক গুলি ধরা পড়েছিল। এই গুলিগুলিও কিন্তু আনা হয়েছিল সেই বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির জন্য। সুতরাং এই সমস্ত ঘটনার কারণে ভারতের সাথে একটা বিএনপির যে একটা সম্পর্ক ছিল এবং ভারত সেটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যায়। এবং সেই প্রেক্ষিতেই কিন্তু যে বিএনপির যে একটা ভয়াবহ পরিস্থিতির মাধ্যমে 2006 সালে যে বিএনপির পতন হয়েছিল, সেই সব বিষয়গুলিও কিন্তু কারণ ছিল। এরপরে আমরা যখন 2007 সালে এই 1/11 ঘটনার পরে বিএনপি যখন দেশ ছেড়ে তারেক রহমান চলে গেল, এবং এর পরপরই কিন্তু আমরা যে উইকিলিক্সের বিভিন্ন তথ্য ফাঁস হয়ে গেল, সেখানে কিন্তু তারেক রহমান সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রদূত এবং কূটনীতিকরা যেসব বার্তা দিয়েছিল, বিশেষ করে মার্কিন কূটনীতিকরা তারেক রহমান সম্পর্কে যেসব বার্তা দিয়েছিল, সেগুলি কিন্তু বেশ ভয়াবহ ছিল, এবং অনেকে তারেক রহমানকে একটা ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার কথাও কিন্তু বলা হচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে এগুলি সবই আসলে অতীত। এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশে ফিরছেন এবং আগামী দিনে সম্ভবত বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন, এবং আমি ধারণা করি যে তার ভিতরে একটা উপলব্ধি হয়েছে যে দেশকে কিভাবে ভালো করা যায়, এবং বিশেষ করে এমন একটা পরিস্থিতিতে তিনি দেশে ফিরছেন, এবং এমন একটা পরিস্থিতিতে নির্বাচনের পরে যদি নির্বাচন হয়, দায়িত্ব নেবেন, তাতে কিন্তু তার একটা বড় ধরনের সুযোগ রয়েছে দেশকে ভালো এবং সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য। এবং যে পরিস্থিতিতে তিনি ক্ষমতায় আসছেন, সেই ক্ষেত্রে তিনি যদি তা দেশকে সঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের একটা নেতা হয়ে ওঠার একটা সম্ভাবনা রয়েছে। কিন্তু বিএনপির যে এই 5ই আগস্টের পরে বিএনপির যে কর্মকাণ্ড, বিএনপির নেতাকর্মীদের যে চাঁদাবাজি, দুর্নীতি, বিশেষ করে প্রায় বিএনপির পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগে প্রায় 7,000 কর্মীকে কিন্তু বিএনপি থেকেই বহিষ্কার করা হয়েছে। এই বিষয়টা কিন্তু ইঙ্গিত দেয় যে তারেক রহমান সম্ভবত কোনো ধরনের এই অন্যায় অনিয়মকে এর আগের আমলে তার নাম ব্যবহার করে যে সমস্ত ব্যক্তিরা চাঁদাবাজি অন্যায় অনিয়ম করেছিল, এই সময়ে এবার যদি কিছু করে, সেটা কিন্তু তিনি হয়তো সহ্য করবেন না। কিন্তু এর পাশাপাশি বাংলাদেশের যে রাজনীতির একটা বড় ধরনের সমস্যা, সেটা হচ্ছে যে প্রতিহিংসার রাজনীতি। তিনি কি আসলে সেই প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারবেন? তাদের যে বাড়ি ছিল ঢাকার ক্যান্টনমেন্টে, সেই বাড়িটি যে আদালতের নির্দেশ নিয়ে এবং সেনা বোর্ডের এক ধরনের, অর্থাৎ আওয়ামী লীগ সরকার কৌশল করেই তাদের সেই বাড়ি থেকে উচ্ছেদ করেছিল, এবং সেই বাড়ি ভেঙে যে বিডিআর বিদ্রোহে যে সমস্ত সেনা সদস্যরা নিহত হয়েছিল তাদের জন্য অ্যাপার্টমেন্ট করে দিয়েছে। তো সেইটার উপরে তিনি বেশ মর্মাহত এবং ক্ষুব্ধ ছিলেন। এবং আমরা যদি তার পুরো ইন্টারভিউটা আরও একবার বারবার ভালো করে শুনি, এবং ওই সময়ে যে ধানমন্ডি 32 নম্বর ভাঙা হলো এবং বিএনপি নেতাকর্মীরা যে স্লোগান দিয়েছিল, তারেক রহমান কথা দিলাম 32 নম্বর দখলে নিলাম, অর্থাৎ ওই ভাঙচুরের পেছনে তারেক রহমানের প্রচ্ছন্ন অথবা পরোক্ষ একটা ইঙ্গিত ছিল, পরোক্ষ একটা যোগাযোগ ছিল। এবং তিনি নেতাকর্মীদের সেখানে যাওয়ার জন্য কোনো একটা পর্যায় থেকে তিনি যে বলেছিলেন, এবং এটা যে ধানমন্ডি
তাদের বাড়ি থেকে তাদেরকে উৎখাতের যে ঘটনা, সেটার যে প্রতিশোধ হিসেবে ধানমন্ডি 32 নম্বর ভেঙেছিলেন, এই বিষয়টা কিন্তু একদম একেবারে পরিষ্কার হয়ে যায়। এরপরেও আওয়ামী লীগ এই মুহূর্তে এই নির্বাচনে অংশগ্রহণ করছে না, করতে দেওয়া হবে না। আমি বলবো যে আওয়ামী লীগকে আসলে অনেক ধরনের অনেকটা বাঁচিয়ে দেওয়া হচ্ছে যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়। তারপর আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায় এবং আওয়ামী লীগকে ছাড়া একটা নির্বাচন হলে পরে সেই নির্বাচনে বিএনপির বৈধতাটা কিন্তু খুব বেশি একটা শক্তপোক্ত বৈধতা হবে না। আমাদের যেটা ধারণা, এই নির্বাচনটা একটা পাতানো নির্বাচন হতে যাচ্ছে, আমিডামির নির্বাচন। এখানে বিএনপি জামাতের জন্য কয়টা আসন ছাড়বে এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের জন্য, পরিচিত রাজনৈতিক নেতাদের জন্য কয়টা আসন ছাড়বে, এরকম একটা আমিডামির নির্বাচন হতে যাচ্ছে। তো সেই রকম একটা প্রেক্ষিতে বিএনপি একটা দুর্বল সরকার গঠন করবে বলেই ধারণা করা হচ্ছে এবং খুব একটা সহজ হবে না বিএনপির দেশ পরিচালনা করা। কিন্তু তারপর আমরা আসলে আশা রাখতে চাই, আশাবাদী হতে চাই যে হয়তো তারেক রহমান দীর্ঘদিন পরে দেশে ফিরছেন, দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, তার চিন্তা ভাবনা, দেশকে গড়ার একটা যে প্রচেষ্টা, চিন্তা ভাবনা, এটা নিশ্চয়ই তিনি একটা চিন্তা ভাবনা করবেন এবং দেশকে সামনের দিকে, ভালোর দিকে এগিয়ে নিয়ে যাবেন। আরেকটা প্রসঙ্গ বলে রাখা প্রয়োজন যে 1975 সালের পরে যে আওয়ামী লীগ যে আসলে বাকশাল গঠন করার ফলে বঙ্গবন্ধু নিজেই আওয়ামী লীগ বিলুপ্ত করেছিলেন। তো এরপরে জিয়াউর রহমানের আমলে সেই আওয়ামী লীগ সহ অন্যান্য সকল রাজনৈতিক দল সব রাজনৈতিক দলের একটা সুযোগ উন্মোচন করে দেওয়া হয় এবং সেই সুযোগে আওয়ামী লীগ আবার নতুন করে নিবন্ধন নিয়ে রাজনীতি শুরু করে। এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে এবং একটা দাবি উঠেছে আওয়ামী লীগ বাতিল করার জন্য। কিন্তু সেই যে জিয়াউর রহমান যে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দিয়েছিল এবং আমার মাঝে মনে হয় যে হয়তোবা তারেক রহমান যদি নির্বাচিত হন এবং যেহেতু বাইরের বিভিন্ন দেশের একটা চাপও থাকবে, বিশেষ করে ভারতের পক্ষ থেকে এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলি এবং ওয়েস্টার্ন দেশগুলি থেকে যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ করার সুযোগের একটা চাপ থাকবে, সেক্ষেত্রে হয়তোবা আওয়ামী লীগ আবারও রাজনীতিতে ফেরার একটা সুযোগ হতে পারে। বিবিসির সাথে যে ইন্টারভিউটা দেখি, সেইখানে তিনি আওয়ামী লীগ সম্পর্কে যেভাবে যা বলেছেন, আসলে সেখানে পরিষ্কার করে বলেননি যে আসলে আদৌ তিনি যদি সেরকম ক্ষমতা নিতে পারেন সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেবেন কিনা। সেটা তিনি বারবার বলেছেন যে দেশের জনগণই ঠিক করবে আওয়ামী লীগ আসলে রাজনীতি করতে পারবে কি পারবে না। আসলে সত্যিকার অর্থে দেশের জনগণ ঠিক করবে। কিন্তু তারেক রহমান যখন এই ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন, সে সময় তিনি, আমি ধারণা করি যে বিমানবন্দরে নামার পরে তিনি বিমানবন্দরে যে 3rd টার্মিনাল করা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে বড় টার্মিনাল বিমানবন্দর এবং আধুনিক সুযোগ সুবিধা ব্যবস্থাপনা সম্পূর্ণ, সেটা নিশ্চয়ই তিনি দেখবেন। এবং এরপরে তিনি যখন বিমানবন্দর থেকে বের হবেন, সেখানে একটা এক্সপ্রেস ওয়ে দিয়ে উঠে বিমানবন্দর থেকে তিনি 300 ফিটে যাবেন। সেই 300 ফিটের যে রাস্তা, বাংলাদেশে আসলে এই ধরনের কোনো রাস্তা ছিল না তারেক রহমান যে সময়ে দেশ ছেড়ে গিয়েছিলেন। তো আমার ধারণা এগুলি দেখার ফলে যে আওয়ামী লীগ যে মানে এই মুহূর্তে দেশে নাই, কিন্তু তারপরে যে আওয়ামী লীগের যে উন্নয়ন কার্যক্রমগুলি রয়েছে এবং তিনি সেটা নিশ্চয়ই দেখে বাংলাদেশকে তাকে কোথায় নিয়ে যেতে হবে, এই সমস্ত উন্নয়ন কাজগুলিকে আপনার মানে মুছে দেওয়ার জন্য বা এই উন্নয়ন কাজগুলিকে ছাড়িয়ে যাওয়ার জন্য সেই বিষয়ে নিশ্চয়ই তিনি চিন্তা ভাবনা করবেন এবং দেশের জন্য একটা ভালো কিছু হবে এরকম একটা প্রত্যাশা আমরা রাখতে চাই। কি হয়, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।